আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা দর্শন সাবজেক্টের সেকেন্ড ক্লাস করব। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা সমগ্র বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা যে আলোচনাটা রাখব পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায়, অর্থাৎ অধ্যায়ের নাম দর্শনের ধারণা। এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে আমাদের যে টপিকসগুলো আলোচনায় আসবে সেই টপিকসগুলো হলো উৎস, অর্থাৎ দর্শন কথাটা কিভাবে এসছে বা তার ফিলোসফি কথার তাৎপর্য কী সেটা আমরা জানব। নেক্সট 2 নম্বরে আসবে সংজ্ঞা, অর্থাৎ দর্শনের সংজ্ঞা। সেই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে আমরা আবার তার মধ্যে কিছু বৈশিষ্ট্য পেতে পারি। নেক্সট আমরা প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠে দেখতে পাব প্রধান প্রধান শাখা, অর্থাৎ এই 4টে টপিক্সের উপরে যদি আমরা আলোচনা করতে পারি আমরা প্রথম অধ্যায়ের কভার করতে পারবো। আমাদের প্রথম অধ্যায় থেকে লং কোশ্চেন আসবে না, জাস্ট এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন আমরা পাবো। তো যে প্রশ্নগুলো আমরা পেতে পারি সেই ধরনের আলোচনা আমরা আজকের আলোচনার মধ্যে পেতে পারবো। আমরা যদি আলোচনাটা মন দিয়ে শুনতে পারি আমরা আশা করি আমাদের পরীক্ষার সব প্রশ্নের জন্য আমরা প্রস্তুত হতে পারবো। তো ছাত্ররা আশা করি মন দিয়ে শুনবে। উৎস, অর্থাৎ আমরা পাশ্চাত্য দর্শনের বলছি, আলোচনা করছি পাশ্চাত্য দর্শনের। তো পাশ্চাত্য দর্শনে আমরা দর্শন কথাটা ব্যবহার করি না, আমরা ফিলোসফি বলি। যার বাংলা নাম এসছে দর্শন। যদিও হিস্টোরি মানে ইতিহাস, জিওগ্রাফি মানে ভূগোল, ঠিক এরকম অর্থে দর্শন মানে ফিলোসফি নয়। তো কোন অর্থে এসছে সেটা আমরা একটু জানার চেষ্টা করে নেব। আগে আমরা দেখতে পাচ্ছি দর্শন কথাটা আমাদের ভারতীয় দর্শনের ক্ষেত্রেই ব্যবহার হয়, পাশ্চাত্যের ক্ষেত্রে ফিলোসফি বলা হয়। কিন্তু আমরা আজ বর্তমানে ফিলোসফি মানেই দর্শন বলে থাকি। তার অর্থটা এরকম যে ফিলোসফি কথার উৎপত্তি গ্রিক দেশে, সেখানে দুটো লাতিন শব্দ থেকে এসেছিল। সেই দুটো লাতিন শব্দ হলো ফিলোজ এবং সফিয়া। এই দুটো গ্রিক শব্দ বা লাতিন শব্দ, তা থেকেই এসেছে ফিলোসফি কথাটা। ফিলোজ শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা, যাকে আমরা ইংরেজিতে লাভ বলছি। ফিলোজ শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা বা লাভ। অপরদিকে সফিয়া শব্দের অর্থ জ্ঞান, নলেজ। সফিয়া শব্দের অর্থ নলেজ বা জ্ঞান। সুতরাং ফিলোসফি কথার ব্যুৎপত্তিগত অর্থ হিসাবে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। অর্থাৎ জ্ঞান লাভ যিনি করতে চান তিনিই দার্শনিক, যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তিনিই দার্শনিক। আর এই সূত্রে গেলে আমরা দেখতে পাই যে আমরা প্রত্যেকেই কিন্তু জন্মের পর থেকে, একটা শিশুও তার বাবা মার কাছে জানতে চায় যে এটা কি ওটা কি, তারও কিন্তু অনেক কিছু জানতে ইচ্ছা হয়। সেই সূত্রে বলা যায় আমরা প্রতিটি মানুষ দার্শনিক। তো অর্থাৎ দার্শনিকের প্রকৃতি কেমন, জানতে চাওয়া, অর্থাৎ জ্ঞান। সেই জ্ঞান ভুল জ্ঞান হবে না, সঠিক জ্ঞান। আর সেই সঠিক জ্ঞান জানার জন্য আমরা সন্দেহ করতে পারি। প্রখ্যাত দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন ফিলোসফি বিগিনস ইন ডাউট, অর্থাৎ দর্শনের উৎপত্তি সন্দেহ থেকে। কারণ আমরা কোনো কিছু একটা বিষয় একজনের কাছে জানলাম, আমরা যদি জেনেই সেটাকে বিশ্বাস করে নিই তাহলে কিন্তু সেটা ভুল হতে পারে, আবার ঠিক হতে পারে, সন্দেহ থেকে যায়। কিন্তু আমি যদি সেই বিষয়টাকে সন্দেহ করি যে ও যেটা বললো সেটা কি ঠিক, যদি আমার মনে সন্দেহের জন্ম হয় তাহলে আমি আরও বেশি জানার চেষ্টা করব এবং একসময় হয়তো সন্দেহাতীত সত্যে পৌঁছাতে পারবো। তাহলে দর্শনের লক্ষ্যই হলো
জানা, জানতে চাওয়া, জ্ঞান অর্জন করা, অর্থাৎ সঠিক জ্ঞান জানতে চাওয়া। তো পাশ্চাত্যের ফিলোসফি কথাটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পেলাম যে জ্ঞানের প্রতি অনুরাগ, অর্থাৎ যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তিনিই ফিলোসফার, তিনিই দার্শনিক। তাই দর্শনের লক্ষ্যই হলো জ্ঞান অর্জন করা, যথার্থ জ্ঞান অর্জন করা। অপরদিকে আমরা দর্শন কথাটাকে বিশ্লেষণ করলে, ভারতবর্ষে যে ওয়ার্ড দর্শন, সেই কথাটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই দৃশ, দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে দর্শন কথাটা এসছে। সেক্ষেত্রে দৃশ কথার অর্থ দেখা বা প্রত্যক্ষ করা, কিন্তু ভারতীয় দর্শনে চোখের দেখাকে বলা হয়নি। এই দেখা বলতে অন্তর্দর্শন, অর্থাৎ সত্যের সাক্ষাৎ উপলব্ধি। সত্যের সাক্ষাৎ উপলব্ধিকে বলা হচ্ছে দর্শন। তো সত্যের সাক্ষাৎ উপলব্ধি বা সত্যকে জানতে চাওয়া, সেটাও জ্ঞান অর্জনেরই একটা প্রক্রিয়া। আবার পাশ্চাত্য দর্শনে ফিলসফি কথার বিশ্লেষণ করেও আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানের প্রতি অনুরাগী হওয়া বা জ্ঞান লাভ করা বা জ্ঞানের প্রতি ভালোবাসা, অর্থাৎ এই দুটো ওয়ার্ড দর্শন, ভারতীয় দর্শনে দর্শন এবং পাশ্চাত্যের ফিলসফি, দুটো শব্দের অর্থ লক্ষ্য একই দাঁড়াচ্ছে। তার ফলেই আমরা দর্শনকে ফিলসফির সমার্থক বলে মনে করি। তো আমরা প্রথমেই দেখতে পেলাম যে ফিলসফি কথার উৎস কিভাবে এসেছে। সেক্ষেত্রে দুটো ওয়ার্ড, ফিলোজ আর সাফিয়া। ফিলোজ কথার অর্থ অনুরাগ বা ভালোবাসা লাভ, সাফিয়া কথার অর্থ জ্ঞান। আর ফিলসফি কথার অর্থ, সুতরাং ফিলসফি কথার অর্থ দাঁড়ালো জ্ঞানের প্রতি অনুরাগ, জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমরা এখান থেকে তিনটে প্রশ্ন বার করে নিতে পারলাম। ফিলোজ কথার অর্থ কী, সাফিয়া কথার অর্থ কী, ফিলসফি কথার অর্থ কী বা ফিলসফি কথার ব্যুৎপত্তিগত অর্থ কী। তাহলে আমরা তিনটে পরিষ্কার প্রশ্ন, যেগুলো আমাদের পরীক্ষায় আমরা পাই, যে ফিলোজ কথার অর্থটি লেখো, সাফিয়া কথার অর্থটি লেখো বা ফিলসফি কথাটির অর্থ লেখো। সেক্ষেত্রে আমরা অনেকেই ফিলোজ বললে ফিলসফি কথার মানে বলে ফেলি, কিন্তু সেটা রং অ্যান্সার হয়ে যাবে। তাহলে ফিলোজ বললে অনলি অনুরাগ বা ভালোবাসা বলতে হবে, সাফিয়া বললে জ্ঞান বলতে হবে, আর ফিলসফি কথার ব্যুৎপত্তিগত অর্থ মানে চাইলে সেখানে আমাদের উত্তর আসবে জ্ঞানের প্রতি অনুরাগ। অর্থাৎ আমরা ফিলসফির উৎস দেখলাম। এবারে আসবো আমরা সংজ্ঞায়। সংজ্ঞা প্রসঙ্গে আমরা কিছু দার্শনিকদের সঙ্গে একটু শুনে নিই, তাহলে বুঝতে পারবো তাকে কেমন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যেতে পারে। মহান দার্শনিক প্লেটো তিনি বলেছিলেন যে বিস্ময় থেকে দর্শনের সূচনা, অর্থাৎ বিস্ময় থেকে দর্শনের সূচনা। আবার কান্ট, বিচারবাদী দর্শন বা বিচারবাদী দর্শনের প্রবক্তা ইমানুয়েল কান্ট বলেছিলেন দর্শন হলো জ্ঞানের বিচার ও তার সমালোচনা। আবার ইমানুয়েল কান্টের শিষ্য জে.জি. ফিক্টে তিনি বলেছিলেন দর্শন হলো জ্ঞানের বিচার। আবার পেরি, দার্শনিক পেরি বলেছিলেন, নব্যবস্তুবাদী দার্শনিক পেরি বলেছিলেন দর্শন আকস্মিক কিছু নয়, অলৌকিক নয়, বরং তা অনিবার্য ও স্বাভাবিক। তো এইভাবে আমরা বিভিন্ন দার্শনিকদের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই তার মধ্যে যে সামগ্রিক রূপ দর্শন কাকে বলে সেই সংজ্ঞাটাকে আমরা দিতে পারি এখানে। দর্শনের সংজ্ঞা। দর্শন হলো এমন এক শাস্ত্র যা যুক্তিসম্মতভাবে যুক্তিসম্মতভাবে জগৎ, জীবন ও আমাদের
অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন দান করে। এই সংজ্ঞাটার মধ্যে এর বৈশিষ্ট্য খুঁজে পাবো আমরা, অর্থাৎ সংজ্ঞাটাকে একটু ভালো করে আমরা আইডিয়া নিয়ে নেব। দর্শনের সংজ্ঞা: দর্শন হলো এমন এক শাস্ত্র যা যুক্তিসম্মতভাবে জগৎ, জীবন ও আমাদের অভিজ্ঞতার কেমন ব্যাখ্যা করে? সামগ্রিক ব্যাখ্যা করে। কি করে না? মূল্যায়ন, ব্যাখ্যা ও মূল্যায়ন করে। এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে আমরা দর্শনের তিনটে পরিষ্কার বৈশিষ্ট্য খুঁজে পাব। একটা হলো দৃষ্টিভঙ্গিগত বৈশিষ্ট্য, দৃষ্টিভঙ্গিগত বৈশিষ্ট্য। 2, বিষয়বস্তুগত বৈশিষ্ট্য। 3 হচ্ছে ক্রিয়াগত বৈশিষ্ট্য। এই যে তিনটে বৈশিষ্ট্য আমরা এর মধ্যেই, এই সংজ্ঞার মধ্যেই খুঁজে পাবো। দেখে নেই কোথায় পাই। দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন? দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক। আমরা দেখতে পাচ্ছি এখানটায় দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক। এই কথাটার মানেটা একটু আমরা পরিষ্কারভাবে বুঝে নিই আমরা। আর এই ক্ষেত্রেই আমরা আরও একটা নূতন টপিকস, একটা পাঠ জানতে পারবো যে বাস্তব জীবনে যে আমরা বিজ্ঞান পড়ি, সেই বিজ্ঞান কেমন বিষয় নিয়ে আলোচনা করে আর দর্শন কেমন বিষয় নিয়ে আলোচনা করে। এ প্রসঙ্গে একটা উক্তির কথা মনে পড়ে যে যেখানে বিজ্ঞানের শেষ সেখানেই দর্শনের শুরু। কথাটার তাৎপর্য বুঝতে হবে যে বিজ্ঞান যেখানে পারবো না বলে ছেড়ে দিচ্ছে, সেখানেই দর্শন তার আলোচনা শুরু করে। অর্থাৎ বিজ্ঞানের আলোচনার বিষয় এই বাস্তব জগৎ কেন্দ্রিক, কিন্তু দর্শনের আলোচনার বিষয় বাস্তব সহ পরজগৎ। অর্থাৎ আমার হাতের যে পেনটা আমরা দেখতে পাচ্ছি, এটার উপরের পার্ট, এই অংশটাকে যদি আমরা বাস্তব জগৎ মনে করি, এই অংশটাকে যদি বাস্তব জগৎ মনে করি, তাহলে আমাদের সমগ্র জগৎটা হবে এটা। তো আমাদের বিজ্ঞানের আলোচনা এর মধ্যেই লিমিটেড। আমাদের পৃথিবীতে যত বিজ্ঞানী আমরা দেখেছি তারা এর বাইরে যেতে পারেনি, এই পর্যন্তই তারা আলোচনার তাদের সীমাবদ্ধ করেছে। কিন্তু দার্শনিকরা এর পরেও, অর্থাৎ এই স্তর ইহজগৎ এবং পরজগৎ টোটাল সম্পর্কে আলোচনা করে একমাত্র দর্শন। সেই জন্যেই দর্শনের আলোচনাটা হলো সামগ্রিক। আমরা দেখতে পেলাম যে দর্শন সামগ্রিক আলোচনা করে। সেক্ষেত্রে আবার দর্শনের কে করে সেটা আমরা পরে আসছি শাখার মধ্যে। এই জায়গা থেকেই আমাদের একটা প্রশ্ন বার হয়ে যাবে যে দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন, বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কেমন। তাহলে আমরা এই ছবিটা যদি মনে রাখতে পারি, তাহলে বলতে পারবো দর্শনের দৃষ্টিভঙ্গি সমগ্র বা সামগ্রিক বা অখণ্ড, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি আংশিক বা খণ্ড। এরকম টাইপের কিছু প্রশ্ন আমরা দেখতে পাই বিজ্ঞান এবং দর্শনের মধ্যে, কম্পেয়ার, তুলনা বা তার দৃষ্টিভঙ্গি। সেক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারলাম বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অংশ বা আংশিক বা খণ্ড, কিন্তু দর্শনের দৃষ্টিভঙ্গি সমগ্র বা অখণ্ড। একজন দার্শনিক হারবার্ট স্পেন্সার বলেছিলেন যে দর্শন হলো সমগ্র বা ঐক্যবদ্ধ জ্ঞান। ঠিক এই সূত্র থেকেই তিনি বলেছিলেন যে দর্শন তার আলোচনা করে সমগ্র নিয়ে। দর্শন যদি সমগ্র আলোচনা না করে তাহলে তাকে দর্শন বলাই যাবে না, সমগ্রটা নিয়েই দর্শন। তো আমরা একটা বিষয় আরও পরিষ্কার করে জানতে পারি যে দার্শনিকরা কোথায় সন্দেহ করছেন। আমরা যদি একটা সিধা লাঠি এটা একটা জলের পাত্রে ডুবিয়ে দিই, সেটাকে বাঁকা দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে লাঠিটি সিধা। অর্থাৎ দার্শনিকদের চিন্তাভাবনায় যে এই জগতে যা কিছু আমরা দেখছি হয়তোবা তার বাঁকা রূপটাই দেখছি, তার অন্তরালে একটা সিধা রূপ আছে। এই জায়গায় হচ্ছে দার্শনিকদের কাজ, যে ওই সিধা রূপটা কি সেটাই খুঁজে চলেছে দার্শনিকরা। অর্থাৎ এই পৃথিবীর সঠিক রহস্য একমাত্র দার্শনিকরাই খুঁজতে পারেন এবং তারা খুঁজে চলেছেন। তাদের কাছ থেকেই আমরা সঠিক রহস্য একদিন জানতে পারি। তাহলে দৃষ্টিভঙ্গি বুঝলাম, দর্শনের দৃষ্টিভঙ্গি সামগ্রিক, সে কথাটা আমরা ব্যাখ্যা করে বুঝতে পারলাম। নেক্সট আছে বিষয়বস্তু, অর্থাৎ কি কি নিয়ে আলোচনা করে দর্শন।
দর্শনের আলোচনার বিষয় আমরা এই সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি জগৎ, জীবন ও আমাদের অভিজ্ঞতা। অর্থাৎ দর্শনের বিষয়বস্তু সমগ্র জগৎ সম্পর্কে, মানব জীবন সম্পর্কে এবং আমাদের সমস্ত অভিজ্ঞতা সম্পর্কে। তাহলে এর বাইরে আর কিছু থাকতে পারে না, অর্থাৎ সব কিছু নিয়েই দর্শনের আলোচনা। অর্থাৎ বিষয়বস্তু, দর্শনের বিষয়বস্তু কি? জগৎ, জীবন ও আমাদের অভিজ্ঞতা। নেক্সট, ক্রিয়াগত, অর্থাৎ দর্শন কাজ করে কিভাবে, দর্শনের কাজ কি? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দর্শনের কাজ মূল্যায়ন ও ব্যাখ্যা দান করা, ব্যাখ্যা ও মূল্যায়ন দান করা। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করবে এবং তার সম্পর্কে একটা কনক্লুশন বা সিদ্ধান্তে আসবে, সেটাকে মূল্যায়ন করবে। এটাই হলো দর্শনের কাজ। তো আমরা দর্শনের উৎস দেখলাম, ফিলোসফিয়া এবং ফিলসফি কথার মানে সংজ্ঞা দেখলাম। দর্শন হলো এমন এক শাস্ত্র যা যুক্তিসম্মতভাবে জগৎ, জীবন ও আমাদের অভিজ্ঞতার সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন দান করে। সেক্ষেত্রে আমরা তিনটে বৈশিষ্ট্যের উল্লেখ পেলাম: দৃষ্টিভঙ্গিগত বৈশিষ্ট্য, বিষয়বস্তুগত বৈশিষ্ট্য, ক্রিয়াগত বৈশিষ্ট্য। তো এবারে আমরা আসব প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্ট। সেই সেকেন্ড পার্টের নাম ছিল main branches of philosophy। অর্থাৎ দর্শনের প্রধান প্রধান শাখা। দর্শনের শাখা অনেক, কিন্তু আমাদের এবং বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন রাইটারগণ তারা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখান শাখাগুলোর বিভাগ। কিন্তু আমরা মূলত সার্বিকভাবে 6টা শাখার কথা সংক্ষিপ্ত আলোচনা আজ রাখবো। এখন অল্প টাইম আছে সেই সময়ের মধ্যে। তো 6টা শাখা হচ্ছে অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন। তো এগুলোর ইংরেজি নামটা একটু জেনে নেব আমরা। মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক, সোশ্যাল ফিলোসফি, আর পলিটিক্যাল ফিলোসফি। তো আমরা আজকে এই 6টা প্রধান প্রধান শাখার নাম জানলাম। আজকে ক্লাস শেষ পথে, অর্থাৎ অল্প টাইম আছে, সেক্ষেত্রে আমরা কোনোটার ব্যাখ্যা করতে পারছি না। আমরা পরের ক্লাসে এর ব্যাখ্যাটা অবশ্যই রাখবো। তো আমরা 6টা শাখার নামটা আইডিয়ায় নিয়ে নেব যে এই 6টা শাখা কি না: অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, যাকে ইংরাজিতে বলা হচ্ছে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, লজিক, সোশ্যাল ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। তো এই 6টা ব্রাঞ্চের, প্রত্যেকটা ব্রাঞ্চের এক একটা কাজ আছে। তো সেই কাজগুলো সম্পর্কে যেমন আমরা একটা অল্প টাইমে একটা বুঝতে পারি যে অধিবিদ্যা কেন তার এই নাম হলো মেটা ও ফিজিক্স, এই দুটি গ্রিক শব্দ থেকে এসছে অধিবিদ্যা কথাটা। তো মেটা বলতে অতিক্রান্ত, অর্থাৎ পার, বিয়ন্ড বলা হয় যাকে, যে এই জগতের পরপার। আর ফিজিক্স বলতে দৃশ্যমান বা পরিদৃশ্যমান জগৎ। তো পরিদৃশ্যমান জগতের বাইরে যে জগৎ আছে তার আলোচনা করে, অর্থাৎ তত্ত্ব, পরম তত্ত্বের আলোচনা করে যে শাস্ত্র, ইন্দ্রিয়াতীত বিষয়ে।
আমাদের ইন্দ্রিয়ের মধ্যে ধরা পড়ে না যে বিষয়, সেই বিষয়ের আলোচনা করছে যে শাস্ত্র, তাকে বলা হচ্ছে অধিবিদ্যা। তাহলে আমরা নামের অর্থটা বুঝলাম। আমরা একটু আগে বলছিলাম যেটা, যে বাস্তব জগৎ এটা আর সমগ্র জগৎ এটা। তো এই বাস্তব জগৎকে অতিক্রম করে এই জগতের আলোচনা করছে দর্শনের একটা শাখা। সেই শাখার নাম হলো মেটাফিজিক্স, অর্থাৎ অধিবিদ্যা। যার জন্যে দর্শনের শাখাগুলির মধ্যে অন্যতম একটি শাখা বলা হয় অধিবিদ্যাকে। এবং এই মহান কাজ করার জন্য, যে কাজটা খুবই কঠিন, দর্শনের উন্নয়ন